আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি ইভিএফ হরর স্টোরিতে জিনের রাজত্ব পর্ব 28-এ। আজকের পর্ব থাকছে আপনাদের জন্য বেশ ভালো ভালো কয়েকটা ঘটনা যা আপনাদেরকে কিছুটা হলেও ভয় পেতে সাহায্য করবে। তবে আরেকটা বিষয় হচ্ছে, ভয় পাবেন কিনা জানি না, তবে আমাদের পর্বতে যেই ঘটনাগুলো আমরা শেয়ার করি সেগুলো অবশ্যই সত্যি ঘটনা যেমনই হোক কিন্তু সেটা সত্য। এই জন্য প্রতি সপ্তাহে অনেক ঘটনা রিজেকশন হয়ে যায়। তাই অনেকে ভাবেন যে ঘটনা পাঠান কিন্তু ঘটনা সিলেক্টেড কেন হয় না। অবশ্যই সেটার মধ্যে কোনো প্রবলেম থাকে, এই জন্য ঘটনা সিলেক্টেড হয় না। কিন্তু যদি এটা সত্যি হয় তাহলে অবশ্যই সেটা সিলেক্টেড হবে। তো আমি আছি ফারহান আপনাদের সাথে। আপনারা দেখছেন জিনের রাজত্ব পর্ব 28। আজকের পর্বের প্রথম ঘটনা শুরু করব নাহিদ হাসান ভাইয়ের ঘটনা দিয়ে। তবে ঘটনা শুরু করার আগে আরো কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, যারা চান যে আমার সাথে এই ঘটনাটা ঘটেছে সেটা কোথাও আপনি আগে কখনো শেয়ার করেননি, তো আমাদের এই প্ল্যাটফর্ম আপনি শেয়ার করতে চাচ্ছেন, তাহলে সেটা অবশ্যই শেয়ার করতে পারেন। শেয়ার করার মাধ্যম হচ্ছে জিমেল এবং আমাদের গ্রুপ। জিমেলের মাধ্যমে আপনি আপনার ঘটনা লিখে পাঠাতে পারেন। আমাদের জিমেলটি হচ্ছে evfbhai@gmail.com। যদি জিমেল পাঠাতে সমস্যা হয় বা পাঠাতে না পারেন তাহলে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, জিনের রাজত্ব ফেসবুক গ্রুপ। সেখানে আপনি জয়েন হয়ে ইনবক্স করে আপনার ঘটনা পাঠাতে পারেন। সেটা অনেকটা সহজ। আর আপনি যদি চান আপনার ভয়েসের মাধ্যমে ঘটনা শেয়ার করতে পারেন, ভয়েস রেকর্ডের মাধ্যমে। তবে সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করুন ব্যাকগ্রাউন্ডে যেন নয়েজ না থাকে। এবং আরেকটা কথা হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তেমন একটা বাড়ছে না, তেমন আপনার এপিসোডের তেমন রিচ তেমন একটা নেই। তো আমি রিকোয়েস্ট করব, যারা শুনছেন, ধরেন 100 জনে শুনছেন, তো 100 জন যদি একটা করে শেয়ার করেন তাহলে 100টা শেয়ার হলে আরো 100 জন মানুষ জানতে পারবে। তো এইটুকু হেল্প তো আপনারা করতেই পারেন আশা করি। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের পর্বের প্রথম ঘটনা, যেটা হচ্ছে নাহিদ হাসান ভাইয়ের ঘটনায়। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আমি নাহিদ হাসান, জিনের রাজত্ব পরিবারের একজন নিয়মিত সদস্য এবং গর্ব করে বলতে পারি আমি এই গ্রুপের একজন মডারেটর। আজ যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার বিয়ের কিছুদিন পরের ঘটনাটা আজও আমার জীবনে এক অদ্ভুত রহস্য হয়ে আছে। আমার শ্বশুরবাড়ির পাশে একটি বাঁশঝাড় আছে, আর তার পাশেই একটি পুরনো কবরস্থান। সেই জায়গায় নিয়ে এলাকাবাসীদের মাঝে অনেক কথাবার্তা আছে। তারা বলে ওইখানে ধোপা নামে এক জিন থাকে এবং তার বাচ্চারাও ওইখানে বসবাস করে। আমি যখন প্রথম শ্বশুরবাড়িতে যাই সেখানে নেটওয়ার্ক খুব খারাপ ছিল, তাই প্রায়ই আমি ফোনে কথা বলার জন্য বাঁশঝাড়ের পাশে যেতাম। আমার শাশুড়ির মা প্রথম দিনেই বলেছিলেন, বাবা ওইদিকে যাস না, জায়গাটা তেমন একটা ভালো না। কিন্তু আমি তখন নতুন জামাই, আবার একটু জিন ভৌতিক কাহিনীর প্রতি আগ্রহ ছিল, তাই শাশুড়ির কথা তেমন একটা পাত্তা দিলাম না। নিজের মতো করে ওই জায়গাটা ফলো করা শুরু করলাম। আমার ওয়াইফ তখন আমাকে সব ঘটনা খুলে বলেছিল, কি ঘটেছে ওই জায়গায়, কি দেখেছে, কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সব কিছু। তবু আমার মনে অদ্ভুত কৌতূহল জাগলো। তো প্রথম দিনে কিছুই তেমন ঘটল না, কিন্তু দ্বিতীয় দিন রাতে হঠাৎ করে বাসার টিনের ছাদে ধূপ ধূপ শব্দ হতে শুরু করলো। আমি তেমন একটা ভয় পেলাম না, তবে কিছু একটা হচ্ছে এটা বুঝলাম। আমি আমার ওয়াইফকে ডেকে বললাম, এই আওয়াজটা কি, তুমি কি কিছু বুঝতে পেরেছো? সে মুখের ভাষা না বুঝলেও চোখের ভাষায় বোঝালো এইটা স্বাভাবিক কিছু না। আমার শাশুড়ির মা তখন পাশের ঘর থেকে বললেন, ওই যে বাঁশঝাড় আছে না, ওইখানে ওরা একে অপরকে ধাক্কা দেয়, তাই এরকম আওয়াজ হয়। এখন ওরা খেলতেছে ওইখানে। তখন কিন্তু আমি ঠান্ডা থাকতে পারতাম, কিন্তু আমি তো একরকম নাফরমান সাহস দেখানো মানুষ, তাই জানালা খুলে বাইরে তাকালাম। একটা বিষয় আগেই বলে নেই, শ্বশুরবাড়ির পাশে একটা খাল বা গাং আছে, যেটাতে শুধু বর্ষাকালে পানি থাকে। আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি একটা বড় সাদা রাজহাঁস পানিতে ঘুরছে, আর একটা ছোট সাদা নৌকা তার পেছনে ঘুরছে। আমি তো এটা দেখে পুরো হতবাক, তাই আমি তাড়াতাড়ি করে আমার শ্বশুরকে ডেকে তুললাম। তিনি বাইরে এসে টর্চ লাইট জ্বালালেন, আর তখনই সব উধাও। না আছে রাজহাঁস, না আছে কোনো নৌকা, না আছে কোনো লোকজন, কিছুই নেই। ঘটনাটা সেদিনই শেষ হয়ে যেতে পারত, কিন্তু না। পরের দিন আরো ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটলো। পরের দিন দুপুরে আমি বাসায় ফিরে এলাম। সেদিন বাসায় শুধু আমার মা ছিলেন।
বড় ভাই আর ভাবি নানির বাসায় গিয়েছিলেন। রাত তখন 12টার বেশি। ঘুমে চোখ লেগে আসছিল। এমন সময় শুনি আমার মায়ের গলা আমাকে ডাকছে, নাহিদ, ও নাহিদ, দরজাটা খুলতো। আমি তো অবাক, এই তো একটু আগেই আম্মা তো রুমে চলে গিয়েছিল, কিন্তু আবার ডাকতেছেন কেন? আমি কিন্তু উঠতে চাইনি, ভাবলাম হয়তো ঘুমের ঘোরে ভুল শুনেছি, তাই সরাসরি আম্মার ফোনে কল দিলাম। আম্মা ফোনটা রিসিভ করলেন। তারপর আমি জিজ্ঞাসা করলাম, আম্মা ডাকতেছিলেন? তিনি বললেন, আমি কখন ডাকলাম তোমারে? এইটা শুনে তখনই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি তখনই বললাম, আপনি একবার লাইট নিয়ে বাইরে আসুন তো। তারপর আম্মা এলেন। আমিও দরজা খুলে বাইরে বের হলাম, কিন্তু কেউ নেই, কিছুই নেই, শুধু রাতের গভীর নীরবতা। আজও জানি না সেই গলার উৎস কে ছিল, কে ডাকছিল আমাকে আমার মায়ের গলা নকল করে, কে আমার দরজার সামনে দাঁড়িয়েছিল, এটা আমি আজও জানি না। শুধু এতটুকু জানি, সেই রাতের পর থেকে আমি আরও অনেক কিছুর প্রতি ভয় পেতে শিখেছি। এই ছিল আমার জীবনের একটি সত্য ভীতিকর অভিজ্ঞতা। তো এই ছিল নাহিদ হাসান ভাইয়ের ঘটনাটা অদ্ভুত, অনেক অদ্ভুত। কারণ হচ্ছে তার মায়ের কণ্ঠ নকল করে তাকে কে ডেকেছিল? এটা কি সে বারঝারের কোনো কিছু, যেটা নাহিদ ভাইয়ের পিছন পিছন তার বাসায় চলে এসেছে? এমন কিছু হলেও হতে পারে, কিন্তু আমরা তো সঠিক জানি না, শুধু অনুমান করতে পারি। তবে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আমার পার্সোনালি মনে হয়েছে, হয়তো এরকম নাও হতে পারে। তো ধন্যবাদ নাহিদ হাসান ভাই, আপনার জীবনের এরকম একটা অধ্যায় আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলে যাচ্ছে আজকের পর্বের পরবর্তী ঘটনাতে। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আমি আল হাসাইন রিদওয়ান, রাজশাহীর ভদ্রা বউ বাজার থেকে বলছি। আজ আমি আপনাকে শোনাতে যাচ্ছি আমার জীবনের ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ও অবিশ্বাস্য অভিজ্ঞতার কথা। এই ঘটনা ছাড়াও আমার পরিবারে আরও অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে, সেগুলো ভবিষ্যতে পাঠাবো ইনশাল্লাহ, যদি দর্শকরা আগ্রহ থাকে। তো চলুন আমার ঘটনাটা আমি শুরু করি। ঘটনাটি ঘটে যখন আমার বয়স মাত্র 22 বছর। সে সময় আমি এবং আমার পরিবার ঘুরতে গিয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের একটি গ্রামে, যার নাম আটরশিয়া। ওখানে আমার একজন ঘনিষ্ঠ বন্ধু থাকেন। 3 দিনের মাথায় শুনতে পেলাম পাশের গ্রাম পনরশিয়াতে নাকি যাত্রাপালা বসবে। আমি তো শুনেই উত্তেজিত হয়ে গিয়েছিলাম। ছোটবেলা থেকে যাত্রাপালার প্রতি আমার একটা দুর্বলতা আছে, তাই আমি আমার বন্ধুকে বললাম, চলো আজ যাত্রা দেখতে যাই। পরের দিন সন্ধ্যায় 7টার দিকে আমরা রওনা দিলাম। আটরশিয়া থেকে পনরশিয়ার পথে যাওয়ার জন্য প্রথমে একটি কাঁচা গ্রামীণ রাস্তা পেরিয়ে মূল পাকা রাস্তায় উঠতে হয়। একটি কাঁচা রাস্তা পেরিয়ে তারপরে পাকা রাস্তায় উঠতে হয়। সেই রাস্তা ধরেই আমরা হাঁটছিলাম। কিছু দূর যাওয়ার পর আমাদের সামনে পড়লো একটি জায়গা, যেখানে হিন্দুদের মৃতদেহ দাহ করা হয়। ঠিক তখনই আমার বন্ধু থেমে বলল, এই রাস্তা দিয়ে আমাদের যাওয়া উচিত হয়নি। শুনেছি রাতে এই পথে কেউ চলাফেরা করে না। আমরা এতটাই গল্পে মশগুল ছিলাম যে বুঝতেই পারিনি কখন এই অশুভ জায়গায় চলে এসেছি। এখন আর ফিরে যাওয়ার সুযোগ নেই, কারণ অনেকটাই পথ পেরিয়ে এসেছি। বাধ্য হয়ে আমরা সামনে এগোতে থাকলাম। তখনই হঠাৎ দেখি এক লোক সামনে দিয়ে হাঁটতে হাঁটতে সরাসরি সেই দাহস্থলে ঢুকে পড়ল। আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম, তুই কি লোকটাকে চিনিস? সে বলল, না, এই গ্রামে ওনাকে কখনো দেখিনি। আমরা দুইজনই চিন্তিত হয়ে পড়লাম, এই লোক কে? সে কোথা থেকে এখানে এলো? কিছু না ভেবে আমরা সাহস করে একটু সামনে গিয়ে উকি দিলাম, এবং উকি দিয়ে যেটা দেখলাম তা আসলে কোনোদিন ভুলতে পারবো না। লোকটিকে দেখলাম মাটিতে সোজা হয়ে বসে আছে, তার চোখ দুটো যেন রক্ত মাখা, আগুনের গোলার মতো। সে এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে, আর তার মুখ দিয়ে ধীরে ধীরে রক্ত ঝরছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই।
আমরা তো হতবাক। তারপর কিছু সময় যেতে না যেতে আমরা দেখলাম তার মুখটা আস্তে আস্তে গলে পড়ছে, চামড়া যেন গলতে গলতে ফটাফট ঝরছে। এক ভয়াবহ বীভৎস দৃশ্য, যেটা চোখে না দেখলে কেউ বিশ্বাস করবেন না। আমি আর সহ্য করতে পারিনি, সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। আমার বন্ধু কোনো রকমে নিজেকে সামলালো, কিন্তু সেও রীতিমতো ভয়ভীত ছিল। সে তখন আর দেরি না করে আমাকে টেনে হিঁচড়ে সেই স্থান থেকে বের করে নিয়ে আসে। পরে যখন আমার জ্ঞান ফিরে এলো, দেখি আমি আমাদের ভাড়া বাড়ির ঘরে শুয়ে আছি। আমার বন্ধু এসে আমাকে সব খুলে বলল, আমি কিভাবে অজ্ঞান হয়ে পড়েছিলাম, কিভাবে সে আমাকে বাঁচিয়ে এনেছে। কিন্তু এই ঘটনা এখানে শেষ নয়। সেই ভয়ঙ্কর রাতের পরের দিন থেকে আমরা দুজনেই হঠাৎ করে জ্বরে ভুগতে শুরু করলাম। 5 দিন টানা জ্বর ছিল। তখন আমার ফ্যামিলি আমাকে নিয়ে গেল এক স্থানীয় কবিরাজের কাছে। তিনি ঝাড়ফুঁক করলেন এবং পানি পড়া দিলেন। আলহামদুলিল্লাহ, তারপর ধীরে ধীরে আমি এবং আমার বন্ধু দুজনেই সুস্থ হয়ে উঠলাম। এই ছিল আমার জীবনের অতি প্রাকৃতিক অভিজ্ঞতা। যদি এই ঘটনা দর্শকদের ভালো লাগে, তাহলে ইনশাল্লাহ আমি আমার দ্বিতীয় ঘটনা পাঠাবো। সেটা আরও ভয়ানক এবং বাস্তব। ধন্যবাদ আল হাসাইন রিদওয়ান ভাই, আপনার এই অসম্ভব ভয়ঙ্কর ঘটনাটা শেয়ার করার জন্য। জাস্ট একবার কল্পনা করেন, মুখের যেই মাংস, চামড়া গলে গলে পড়ে যাচ্ছে আপনার চোখের সামনে, এবং চোখ আগুনের গোলার মতো লাল। এমন কিছু একটা আপনি দেখলেন, কেমন লাগবে সেটা? আমি তো যে সেটা কল্পনাও করতে গেলে আমার ভয় লাগছে। আল্লাহ না করুক কারোর সামনে এগুলো কখনো না পড়ুক, এই কামনাই করি। তবে এইসব জায়গা থেকে আসলে রাত বিরালে একটু দূরত্ব মেনটেন করে চলাফেরা করা উচিত। কারণ হচ্ছে এইসব জায়গায় অনেক সময় অনেক খারাপ কিছু থাকতে পারে এবং থাকে। তো আমরা যদি সতর্ক হয়ে চলি, তাহলে আশা করি এগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো। তো ধন্যবাদ ভাই আপনার ঘটনা শেয়ার করার জন্য। আশা করি আপনি পরবর্তী আরও অনেক ঘটনা পাঠাবেন। তো চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনাতে। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আমি আলামিন। এর আগেই আমি পর্ব 25-এ একটি পুকুর ঘাটে ঘটে যাওয়া রহস্যজনক ঘটনার কথা শেয়ার করেছিলাম। আজ আমি আপনাকে শোনাতে যাচ্ছি আমার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া একটি সত্যিকারের ভৌতিক ঘটনা, যা আজও আমাদের মনে কাঁপুনি ধরিয়ে দেয়। ঘটনাটি ঘটে আমার আম্মুর সঙ্গে। হঠাৎ করে একদিন আম্মুর শরীর খারাপ হতে শুরু করলো, খুব খারাপ। ডাক্তার দেখানো হলো, একাধিক টেস্ট করা হলো, কিন্তু কিছুতেই কোনো রোগ ধরা পড়ছিল না। আরও অবাকের ব্যাপার হলো, ডাক্তারদের দেওয়া ঔষধে কোনো কাজ হচ্ছিল না, বরং দিনকে দিন আম্মুর শরীর আরও খারাপ হতে লাগলো। এই অবস্থায় আম্মু একদিন আব্বুকে বললেন, আমার মনে হচ্ছে কেউ হয়তো আমাকে কিছু করেছে, হয়তো কালো জাদু। আব্বু তখন যোগাযোগ করেন ঢাকায় থাকা এক পরিচিত কবিরাজের সঙ্গে। এই কবিরাজের সঙ্গে আব্বুর অনেক দিনের পরিচয় ছিল। কবিরাজ প্রথমেই আম্মুর নাম জানতে চান। আমরা দিলাম আম্মুর ডাক নাম, কিন্তু তখনই কবিরাজ বললেন এই নামে কোনো জাদু হয়নি। এরপর আম্মুর আরও একটি নাম বলা হলো, একটি গোপন নাম যেটা খুব কম মানুষ জানে। এমনকি আত্মীয় স্বজনের মাঝেও হাতে গোনা কয়েকজন এই নামটা জানে। তারপর নামটি শোনার পর কবিরাজের মুখের ভাব একদম পাল্টে গেল। তিনি বলেন, এই নামের উপর ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে, আর এই জাদুর প্রভাব এমন যে এর ফলে 30 দিনের মধ্যে মৃত্যু পর্যন্ত হতে পারে। আমরা সবাই এই কথা শুনে একেবারে হতবাক। এই নামটা কেউ জানলো কিভাবে, আর কিভাবে এমন ভয়ানক কিছু হলো আমাদের অজান্তে? তখন কবিরাজ বলেন, সময় নষ্ট করা যাবে না, এখনই ব্যবস্থা নিতে হবে। তিনি সাথে সাথে একটি তাবিজ তৈরি করে আব্বুর হাতে তুলে দেন। তারপর আব্বুকে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এই তাবিজ তোমার স্ত্রীকে পরিয়ে দাও। পরের দিন আব্বু দ্রুত তাবিজ নিয়ে বাড়ি ফেরেন এবং আম্মুকে সেটা পরিয়ে দেন। তারপর ধীরে ধীরে আল্লাহর অশেষ রহমতে আম্মুর শরীরের অবস্থার উন্নতি হতে থাকে। অবশেষে কিছুদিনের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন।
আলহামদুলিল্লাহ, আজ তিনি আগের মতোই সুস্থ ও স্বাভাবিক আছেন। এই ঘটনার পর আমাদের পুরো পরিবার বুঝে যায় এই দুনিয়ার সব কিছু শুধু চোখে দেখা যায় না, কিছু অদৃশ্য শক্তির অস্তিত্ব আছে যেগুলো অস্বীকার করাও যায় না। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে সব বিপদ আপদ থেকে হেফাজত করেন। ধন্যবাদ আলামিন ভাই। আমরা সবাই দোয়া করব যেন আপনার পরিবার সেফ থাকে, বিপদ আপদ থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করে। এবং আমি আরও কয়েকটা ঘটনাতে বলেছিলাম যে কালো জাদু আসলে খুবই খারাপ জিনিস। অনেক সময় দেখা যায় যে করেছে সেও এটা সাফার করে এবং যাকে করেছে সে তো সাফার করেই। তো উভয় দুই দিক থেকে আসলে সমস্যা পোহাতে হয়। তাই আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, কেউ কখনো কাউকে কালো জাদু করবেন না। আমরা চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনাতে। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আমি রাফাত কুষ্টিয়া থেকে বলছি। আজ আমি আপনাকে শোনাতে যাচ্ছি আমার খালাতো ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। ঘটনাটি ঘটে এক রাতে। আমার ভাই হঠাৎ ছাদের দিক থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। কেউ যেন নুপুর পরে নাচছে, একেবারে স্পষ্ট শব্দ, যেন একজন মহিলা ছাদে হাঁটছে কিংবা নাচছে। তো আমার ভাই তখন ভয় পেয়ে তার বাবাকে অর্থাৎ আমার খালুকে ডাকে। তিনি বলেন, বাবা, ছাদে কেউ আছে, তুমি কি শুনতে পাচ্ছ না? তো খালু তখন বলেন, ও কিছু না, তুমি ঘুমাও। এই বলে উনি আবার ঘুমিয়ে পড়েন। কিন্তু আমার ভাই চুপ করে বসে থাকেনি। তার কৌতূহল আর সাহস মিলিয়ে সে উঠে পড়ে ছাদে যায়। ছাদে উঠে সে যা দেখলো সেটা হচ্ছে একটা কালো কুচকুচে বিড়াল বসে আছে। সেই বিড়ালটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার ভাই তখন ভয় ও রাগে হাতের মোমবাতি বিড়ালটির দিকে ছুঁড়ে মারে। কিন্তু ঠিক তখনই যা ঘটলো সেটা হচ্ছে বিড়ালটা হাওয়ার মতো উধাও হয়ে যায়। কোনো শব্দ নেই, কোনো দৌড়াদৌড়ি নেই, একেবারেই গায়েব হয়ে যায়। আমার ভাই অজানা ভয় নিয়ে দ্রুত নিচে নেমে আসে। আর নিচে এসে যেটা দেখে সেটা দেখে সে একদম থমকে যায়, কোনো নড়াচড়াই করতে পারে না। সেই কালো কুচকুচে বিড়ালটা তার বিছানার উপর বসে আছে। এই দৃশ্য দেখে সে সোজা মাটিতে লুটিয়ে পড়ে এবং জোরে চিৎকার করে ওঠে। খালা আর খালু দৌড়ে এসে দেখেন ভাইয়ের শরীর থেকে একটা অন্যরকম ভয়ঙ্কর গলা শোনা যাচ্ছে, আর সে বলতেছে, তুই শেষ, তুই শেষ। ভাইয়ের মুখ দিয়ে তখন রক্ত ঝরছে, চোখ উল্টে গিয়েছে। তখন রাত প্রায় 3টা বাজে। দ্রুত একজন হুজুরকে আনা হয়। হুজুর এসে কিছু সময় দেখিয়ে বলেন, জিন যা চাইবে তা দিলে সে চলে যাবে। তখন সেই জিন সরাসরি ঘোষণা দেয়, আমি ওকে ছাড়ব না, ওকে বাঁচাতে হলে আজ রাতে আমাকে পাঠা দিতে হবে, না দিলে আমি ওর সারা জীবনের সঙ্গী হব এবং একদিন নিয়ে যাব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই রাতে পাঠা দেওয়া সম্ভব হয়নি। সকাল হওয়ার পর দেখা গেল যে আমার ভাই আর জীবিত নেই, সে ঝুলে আছে পাশের বটগাছে। হুজুর তারপর জানালেন এটি ছিল একটি সাফাজিন। এটি একটি প্রতিশোধ পরায়ণ এবং আগুন সহ্য করতে না পারা জিন। হুজুর আরও বলেন, তোমার ভাইয়ের সবচেয়ে বড় ভুল ছিল সে জিনটিকে আগুন ছুঁড়ে মারে, যেটি সে সহ্য করতে পারেনি। আজও সেই বটগাছ সেখানে দাঁড়িয়ে আছে, তবে আমার ভাই আর নেই। সে আজ শুধু স্মৃতি, এক ভয়াবহ স্মৃতি। আমাদের পরিবারের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ, আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং শান্তিতে রাখেন। আমার কাছে এরকম আরও সত্য ঘটনা আছে, যদি দর্শকরা চান তাহলে আমি অবশ্যই আবার পাঠাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং প্রথমেই ধন্যবাদ রাফাত ভাই এরকম একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা শেয়ার করার জন্য। ঘটনা কিন্তু আমি আগে পড়ি না, ঘটনা একেবারে রেকর্ডের সময় পড়ি। তো আমি প্রথমে ঘটনা পড়তে পড়তে যখন পাঠার কথা বলা হলো তখন মনে হয়েছিল যে তাকে দিলে সে চলে যাবে, জিনটা চলে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু যখন পাঠা জোগাড় করতে পারেনি রাতের বেলায়, তারপর হয়তো ভেবেছিলাম জিনটা সময় দেবে, মানে আমি পরের লাইন পড়তে পড়তে এটা ভেবেছিলাম, কিন্তু পরের লাইনে গিয়ে বুঝলাম যে আপনার ভাইকে সে মেরে ফেলেছে।
আসলে আমার কাছে সত্যি খারাপ লাগছে। এখন এটাকে কিভাবে ব্যাখ্যা দিব আমি জানি না। আপনার ভাই ভয়েই কাজটা করেছিল, যে মোমবাতি ছুঁড়ে মেরেছিল। সে হয়তো ভেবেছিল যে আগুন দেখলে তো আমরা ভূত জিন যেটাই বলি চলে যায়, আগুনের কাছে আসে না। কিন্তু হয়েছে তার উল্টোটা, উল্টো জিনটা প্রতিশোধ নিতে চলে এসেছিল। কি বলবো আর। তবে আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন আপনার ভাইকে শান্তিতে রাখেন। তো পরবর্তী ঘটনা যাওয়ার আগে আমার জীবনের একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আপনারা পর্ব 27-এ অনেকে কমেন্টে বলেছিলেন যে পর্ব 28-এ যেন আমার একটি ঘটনা আমি শেয়ার করি মাদ্রাসা নিয়ে। তো ঘটনাটা আসলে এমন যে আমার নানা চেয়েছিলেন যে আমি যেন অনেক বড় আলেম হই, কিন্তু দুর্ভাগ্যবশত আমি হতে পারিনি। এখানে লজ্জার কিছু নেই, আমি যেটা পারিনি সেটা বলতেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার নানা মারা গিয়েছেন, আজ প্রায় 12 থেকে 13 বছর হবে তিনি মারা গিয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন। তো আমার নানার ইচ্ছার পূরণ হয়নি। তবে আমি মাদ্রাসায় পড়েছিলাম প্রায় 3 থেকে 4 বছর আমি মাদ্রাসাতে পড়াশোনা করেছিলাম। সেখানে কোরআন শিখেছি, হাদিস মানে ইসলামিক যত কিছু আছে মোটামুটি শিখেছিলাম। তো মাদ্রাসায় পড়াকালীন বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। তো সব ঘটনা তো একবারে শেয়ার করা সম্ভব না। তো আমি একটা ঘটনা বলছি যে এমন যে জোহরের সময় আমাদের আসলে নামাজের টাইম দেওয়া হয়েছিল। তো আমি হচ্ছে যে আমাদের মাদ্রাসাটার নাম আমি প্রকাশ করতেছি না। তো মাদ্রাসাটা এমন ছিল যে এক সিরিয়ালে শুধু ক্লাসরুম ছিল, তার সামনে ছিল মসজিদ, আর মাঝখানে মাঠের এই পাশে ছিল থাকার ব্যবস্থা, যারা ওইখানে থেকে পড়াশোনা করতো। আমি কিন্তু রাতে থাকতাম না, আমি বাসায় চলে আসতাম। তো যখন নামাজের সময় দেওয়া হয়েছিল তখন আমি ওযু করতে পুকুরে গিয়েছিলাম। বড় একটা পুকুর ছিল মাদ্রাসার। তো আমি আগেও শুনেছিলাম যে ওই মাদ্রাসায় আছে কিছু না কিছু ঘটনা ঘটেছিল, এটা আমি শুনেছিলাম ভর্তি হওয়ার আগে। তো যাই হোক, অতটা গুরুত্ব তখন দেইনি। তা আমি উজু করতে গিয়েছিলাম। তো আমি উজু করছিলাম, করতে করতে আমি দেখলাম যে পুকুরের অপর পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। অত ক্লিয়ারভাবে দেখা যাচ্ছিল না, যদি কোনো মানুষ হতো তাহলে আমি ক্লিয়ারলি ওটা দেখতে পারতাম, কিন্তু ওটা কোনো মানুষ ছিল না। তাই আবছা আবছা দেখছিলাম, ঠিক আছে। মনে হচ্ছিল যে এটা বাতাসের সাথে দুলছে। সাদা, মানে তার যদি ড্রেসের কথা বলি তাহলে ছিল সাদা, কিন্তু চুল টুল আমি কিছু দেখিনি, মুখ এমন কিছুই দেখিনি। আমি শুধু জাস্ট একটা অবয়ব দেখছিলাম, সাদা অবয়ব যেটা বাতাসের সাথে, বাতাসের ফ্লোতে দুলছে। তো আমি কতক্ষণ তাকিয়েছিলাম। কেন জানি হঠাৎ করে মনে হলো ওই এন্টিটিটা আমার দিকে ঘুরছে বা আমার দিকে মুভ করতেছে। এটা দেখে আমি ওইখান থেকে দৌড় দিই। তখন আমি ছোট ছিলাম, ভয় পেয়েছিলাম। ভয় পাওয়ার কারণে আমি ওইখান থেকে সোজা দৌড় দিয়ে আমি মসজিদের বারান্দায় চলে যাই। তো মসজিদেও কিন্তু উজু করার ব্যবস্থা ছিল, তবে সবাই পুকুরে করতো আর কি। তো কি দেখলাম, কি হলো, আমি কিছু তখন বুঝতে পারিনি। তা আমি মসজিদের বারান্দা যেয়ে কতক্ষণ বসেছিলাম। তো দেখলাম যে নামাজের ওয়াক্ত প্রায় শুরু হয়ে গেছে, জামাত দাঁড়িয়ে গেছে। তো আমি ঝটপট উজু করে নামাজে দাঁড়িয়ে গেলাম। কিন্তু আমি নামাজে ঠিক মতো তখন মানে মনোযোগ দিতে পারছিলাম না, যে আসলে আমি কি দেখলাম, কি হলো। মানে ভিতরে একটা আতঙ্ক তখন চলতেছিল। তারপর নামাজ শেষ করলাম। তো আমি কাউকে কিছু বলিনি, কারণ দেখা গেছে যে মানে আমি নিজে যেটা ঠিকমতো বুঝতে পারিনি, আমি কাউকে কিভাবে সেটা এক্সপ্লেন করবো, কিভাবে বোঝাবো। তাই আমি আর কিছু বলিনি। আমি নিজের মতো ক্লাস করে বাসায় চলে এসেছিলাম। কিন্তু তারপরে ওইটা রিলেটেড আমার সাথে আর কিছু হয়নি, বা শরীর খারাপ এমন কিছু হয়নি। হয়তো ভালো কিছু ছিল, এই জন্য কোনো নজর আমার লাগেনি। খারাপ কিছু হলে অবশ্যই কোনো নজর লাগতো, আর নজর লাগলে জ্বর বা শরীর খারাপ হতো। তো এই ছোট একটা ইনসিডেন্ট ছিল। কিন্তু আমি যদি বলি যে কেমন, ধরেন বাতাসের মধ্যে যদি ধোঁয়া ছাড়া হয়,
সেটা বাতাসের ফ্লোতে যেরকম নড়াচড়া করে এইরকম। ভর দুপুরে এমন একটা জিনিস যদি চোখে পড়ে আর যদি যদি দেখেন যে সেটা আপনার দিকে আগাচ্ছে, কেমন লাগবে? তো এই ছিল আমার জীবনের ছোট্ট একটা ইনসিডেন্ট, যেটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো এখন চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনাতে। আসসালামু আলাইকুম ফারহান ভাই। অনেকদিন ধরেই ভাবছিলাম ঘটনা পাঠাবো, কিন্তু এটা আর হয়ে উঠছিল না। আপনাকে প্রথমে জানাতে চাই, জিনের রাজত্ব সিরিজের সবগুলো এপিসোড দেখেছি, একটা পর্ব আমি মিস করিনি। আজকে আমি আপনাকে শোনাতে যাচ্ছি আমার ফুফির জীবনের একটা ভয়ঙ্কর সত্য ঘটনা। এটি আমি তার নিজের মুখ থেকে শুনেছিলাম। ঘটনাটি অনেক বছর আগের। তখন আমার ফুফি ছিল মাত্র 10 বা 11 বছরের। একটা বিষয় বলে রাখা ভালো, আমার ফুফি ছিল খুবই সাহসী। গ্রামের অন্য মেয়েদের তুলনায় তার সাহস ছিল অনেকটাই বেশি এবং তিনি ছিলেন চঞ্চল টাইপের। ঘটনার দিন তারা দুই বান্ধবী মিলে প্ল্যান করেছিল সকালে উঠে পুকুরে গিয়ে মাছ ধরবে। আমাদের বাসার সামনেই ছিল একটা পুকুর, সেখানেই তারা মাছ ধরার কথা ঠিক করেছিল। কিন্তু ঘটনা বাদে সেই রাতে, রাত তখন আনুমানিক 3টা বাজে। হঠাৎ করে আমার ফুফিকে বাইরে থেকে কেউ ডাকতে থাকে। ডাকতেছিল এমনভাবে যে, এই চল মাছ ধরতে যাই। এটি ছিল তার বান্ধবীর গীতার গলা, একদম স্পষ্ট, একেবারে পরিচিত কণ্ঠ। তো ফুফি একটু অবাক হলেও ভেতরে ভেতরে খুশি হয়। তারপর আমার ফুফি বলে, বন্ধু এত সকালে এসে গেছো? সে তখন আস্তে করে গেট খুলতে যায়। ঠিক তখনই আমার দাদা অর্থাৎ ফুফির বাবা তার গলার আওয়াজ শুনে ঘুম থেকে উঠে ফুফিকে জিজ্ঞাসা করেন, এই মাইয়া এত রাতে কোথায় যাচ্ছিস? ফুফি উত্তর দেয়, গীতা আমাকে ডাকছে, মাছ ধরতে যাব এই জন্য ডাকছে। দাদা তখন হঠাৎ গম্ভীর গলায় বলেন, রাত 3টায় মাছ ধরতে যাবে? পাগল হয়েছিস নাকি? রাত 3টা বাজে কে মাছ ধরতে যায়? তিনি তখন গেট খুলে বাইরে তাকান আর অবাক হয়ে যান, কারণ বাইরে কেউ নেই, একদম নিরিবিলি, কোনো একটা শব্দও নেই। পরে দাদা ফুফিকে নিয়ে ভিতরে ফিরে যান। পরের দিন সকালে ফুফি গিয়ে তার বান্ধবী গীতাকে সব খুলে বলে। তখন গীতা একদম অবাক হয়ে বলে, আমি তো রাতে তোর বাসার দিকে যাইনি। তুই কি পাগল? এত রাতে তোকে আমি কেন ডাকবো? আর এত রাতে আমি ওদিকে যাবোই বা কেন? এই কথার পর আর কিছুই বুঝতে বাকি থাকলো না। যাকে ফুফি দেখেছিল, যাকে শুনেছিল, সে গীতা ছিল না, তা ছিল কোনো অশরীরী। আমার দাদা যদি সেদিন না থাকতেন, গেট না খুলে দেখতেন, তাহলে হয়তো আমার ফুফিকে আর জীবিত পাওয়া যেত না। তো এই ছিল ঘটনা। ধন্যবাদ ঘটনাটি শেয়ার করার জন্য। তো চলে যাচ্ছি আজকের পর্বের সর্বশেষ ঘটনায়। আশা করব একদম শেষ অবধি থাকবেন, শেষ অবধি দেখবেন। তো চলে যাচ্ছি আজকের পর্বের সর্বশেষ ঘটনাতে। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম ফাহমিদা আক্তার লাবণ্য, আমি ময়মনসিংহ থেকে বলছি। আমার বাবা একজন দ্বীনী মানুষ। তিনি নিয়মিত চিল্লা জামাতে যান। সেখানে তার জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, কিন্তু আজ আমি তার মুখ থেকে শোনা একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘটনাটি ঘটে গফরগাঁওয়ের একটি গ্রামের মসজিদে। জামাতে গিয়ে প্রথম দিন সব ঠিকঠাক ছিল। দিনভর আমলের মধ্য দিয়েই কাটে, কিন্তু রাতের বেলায় আমির সাহেব সবাইকে বলে দেন ঘুমানোর সময় যেন কেউ মুয়াজ্জেম হুজুরের বারান্দার সামনের অংশে না ঘুমায়, কারণ মাঝরাতে সেখানে অন্য এক জাতি অর্থাৎ জিনরাও ইবাদত করতে আসে। তাদের জায়গাটা যেন খালি থাকে। তো সবাই কথাটা শুনেছিল ঠিকই, কিন্তু যাদের বয়স কম, সেই 3জন তরুণ যারা আমার বাবার অধীনেই ছিল, তারা কথাটা পাত্তা না দিয়ে ঠিকই সেই জায়গাটিতে ঘুমিয়ে পড়ে। রাত কেটে যায়, কারো চোখে কিছু ধরা পড়ে না, কারো কানে কোনো কিছু আসেও নি। সবাই ভেবেছিল রাতটা স্বাভাবিকভাবেই কেটেছে, কিন্তু সকালে একজন ভাই বাইরে গিয়ে দেখে মসজিদের পাশের তাল গাছে 2জন ঝুলছে আর একজন নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। এই দৃশ্য দেখে দ্রুত সবাই ছুটে যায়, হুজুরকে ডেকে আনা হয়।
তাদের নিচে নামানো হয়, কালেমা পড়ে দোয়া ফু দিয়ে পানি পরে দিয়ে কাউকে জ্ঞান ফেরানো হয়, কাউকে ধরে রাখা হয়। ঘটনাটা দেখে সবাই অবাক আর ভয়ে কাঁপতে থাকে। এই ঘটনা এই দুনিয়ার কেউ ঘটায়নি, এই ঘটনা অন্য দুনিয়ার কেউ ঘটিয়েছে, যেটা একদম স্পষ্ট। এখানেই শেষ নয়, মসজিদের অবস্থানটা নিজেই ছিল একটা ভয়াবহ পরিবেশ। একদিকে কবরস্থান, আরেকদিকে পুকুরঘাট। সেই পুকুরঘাটে ছিল মসজিদের ওয়াশরুম। যেহেতু গ্রামাঞ্চলে সাধারণত ঘর থেকে ওয়াশরুম একটু দূরেই হয়, তাই সবাইকে দল বেঁধে যেতে বলা হয়েছিল। যাওয়ার সময় দুজনকে একসঙ্গে পাঠানো হতো, যেন কেউ একা না যায়। ফজরের আগে আমার বাবা ওয়াশরুমে যাওয়ার দরকার হলে তার সঙ্গীকে তিনি ডাকে, কিন্তু তিনি ওঠে না, তাই বাবা একাই চলে যান। তিনি বার্জারের পাশে দাঁড়িয়ে মেসওয়াক করছিলেন। হঠাৎ একসাথে অনেকগুলো বাদুড়ের কিচিরমিচির শব্দ শোনা যায়। বিকট আওয়াজ তুলে উড়ে যায়, চারপাশ যেন থমকে যায়। বাবা ভয় পেলেও কিছু না বলে সরে এসে উজু করতে বসেন। আর ঠিক তখনই পাশের যে কল ছিল সেটা একা একাই চালু হয়ে যায়। কেউ নেই, অথচ স্পষ্ট পানির শব্দ, যেন কেউ উজু করছে। কিছু সময় পর বাবা যা দেখলেন তা কোনো স্বাভাবিক চোখে দেখা সম্ভব নয়। একটি অবয়ব, ঘোলাটে, অস্পষ্ট, কিন্তু তবুও দৃশ্যমান। একটি আকৃতি দাঁড়িয়ে মাথা মেসওয়াক করছে। আব্বু থম মেরে যান। স্পষ্ট অনুভব করেন পাশে কেউ আছে, যে মানুষ না, তবু মানুষ রূপে উজু করছে। আর যখন সে অদৃশ্য অবয়ব উজু শেষ করে, কলটা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। বাবা কিছু না বলে চুপচাপ ফজরের নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখা গেল যে বাবার প্রচণ্ড জ্বর চলে আসছে। আমির সাহেব আসেন, সব কিছু জানেন আর বলেন, তোমাকে তো বলা হয়েছিল একা বাইরে যেও না, সাথে কাউকে নিয়ে যেতে বলা হয়েছিল, তুমি কেন শোনোনি? তোমার সঙ্গে কি কি হয়েছে আমি জানি। এরপর আমির সাহেব তাকে দোয়া পরে ফু দেন, পানি পরা দেন। বাবার জ্বর একটু একটু করে কমে আসে। ঘটনা এখানেও থামে না। সন্ধ্যার দিকে কিছু ভাই বাইরে চা খেতে যেতে চাইলে তাদের নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা তা শুনে নাই। তারা বাইরে চলে যান। তাদের একজনকে কুকুর কামড়ে দেয়, আরেকজনের পা মাটিতে আটকে যায়, যেন কোনোভাবেই নিজের পা তুলতে পারছিল না। আবার ডাকা হয় হুজুরকে। তিনি গিয়ে দোয়া পরে ফু দেন, পানি পরা দেন। তারপর অবস্থা স্বাভাবিক হয়, কিন্তু একজন এতটাই গুরুতর অসুস্থ হয়ে পড়ে যে তাকে হাসপাতালে নিতে হয়। আলহামদুলিল্লাহ, সে কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিল। ঘটনাটি এখানেই শেষ, এর ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। যারা এমন পরিবেশে থেকেছেন তারা বুঝবেন এর রহস্যটা কি। এটা শুধু ভয় না, এটা আলাদা এক জগতে ঢুকে যাওয়ার মতো অভিজ্ঞতা। ধন্যবাদ ফাহমিদা আক্তার লাবণ্য আপু, এইরকম একটা অবিশ্বাস্য ঘটনা শেয়ার করার জন্য আমাদের মাঝে। আমি এরকম ঘটনা আরও শুনেছিলাম, তবে কখনো এরকম ঘটনা আমি নিজে ফেস করিনি, কিন্তু এরকম ঘটনা শুনেছি এবং এটা অবিশ্বাস করার মতো কিছু না। তো যাই হোক, ফাহমিদা আক্তার লাবণ্য আপু, ধন্যবাদ আপনার বাবার এরকম ঘটনা শেয়ার করার জন্য। আশা করি আপনি সামনে আরও ঘটনা পাঠাবেন। আর আজকের পর্ব এতটুকুই। আমি এতক্ষণ ছিলাম ফারহান আপনাদের সাথে। আপনারা দেখছিলেন জিনের রাজত্ব পর্ব 28, আর আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখি পর্ব 29-এর জন্য। এবং আশা করব আপনারাও জিমেলে বা আমাদের গ্রুপের মাধ্যমে ঘটনা পাঠাবেন, আপনাদের জীবনের ঘটে যাওয়া এরকম ঘটনা পাঠাবেন, যেটা আমরা সবার সামনে পেশ করতে পারবো। মানুষ নতুন কিছু জানতে পারবে, সত্যি সত্যি ঘটনা জানতে পারবে। এবং বেশি বেশি শেয়ার করবেন, এই রিকোয়েস্টটা আবার করলাম। আপনার ফ্যামিলি, ফ্রেন্ড, আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করবেন। 100 জন শুনলে 100 জন শেয়ার করলে 100টা শেয়ার, আরও 100 জন মানুষ জানতে পারবে। তো এতটুকু তো আপনারা অবশ্যই করতে পারবেন আশা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, এবং মডারেটর, অ্যাডমিন বা যারা ঘটনা পাঠিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, এবং যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ শোনার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।